দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর একটি বিস্তারিত বিশ্লেষণ করব। আমাদের প্রধান আলোচনায় থাকবে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে, তরুণ রক্ষণশীল মার্কিন ভোটারদের মনোভাবের এই পরিবর্তন দীর্ঘস্থায়ী নাকি স্বল্পমেয়াদী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সতর্কবার্তা সাথে আমেরিকা ফার্স্ট নীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এছাড়া আজকের ভিডিওতে আলোচনায় থাকবে সাজোয়া বহর নিয়ে সিরিয়ার দারা প্রদেশে ইসরায়েলি সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং নতুন ঘাঁটি স্থাপনের খবর, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং স্থানীয়দের প্রতিরোধের গল্প, সাথে থাকছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিক্রিয়া। এছাড়া গাজার সংবাদ থাকছে, গাজায় বিমান হামলায় ইসরায়েল কি পরিমাণ নৃশংসতা দেখিয়েছে তার বিস্তারিত। এছাড়া আমাদের আলোচনায় থাকবে মার্কিন ইরান সম্পর্কে টানাপোড়েন, কেন $6 বিলিয়ন মুক্তির তহবিলের খবর প্রকাশের পরই সেটি বাতিল করা হলো এবং পরমাণু চুক্তির যে শর্তটি জুড়ে দেওয়া হয়েছে তার ফলে আলোচনায় কি প্রভাব পড়বে তার বিস্তারিত খবর। এছাড়া ইরান ও পাকিস্তানের কাছাকাছি আসা, তুরস্কের ভূমিকা এবং আর্মেনীয় গণহত্যা নিয়ে ইসরায়েলের নতুন কূটনৈতিক চাল এবং আর্মেনিয়ার প্রতিক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। দর্শক, আপনাদের সাথে আছি আমর ফারুক। চলুন শুরু করা যাক। দর্শক, ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যে কমছে ইসরায়েলের প্রতি সমর্থন। গাজা যুদ্ধ এবং ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার উত্তেজনার জেরে রিপাবলিকান পার্টিতে বিশেষ করে তরুণ রক্ষণশীলদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে বলে জানিয়েছে এক্সিওস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং টাকার কার্লসনের মতো শীর্ষ আমেরিকা ফার্স্ট নেতারাও ইসরায়েলের সমালোচনা করছেন, যা দলটির অভ্যন্তরীণ মনোভাব পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আমরা প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। রিপাবলিকানদের 40% ভোটার ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন, তবে 18 থেকে 49 বছর বয়সীদের মধ্যে এর হার 57% পৌঁছেছে। এ তথ্য জানায় পিউ রিসার্চ ইনস্টিটিউট। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে উঠে আসে 18 থেকে 34 বছর বয়সী মাত্র 22% তরুণ রিপাবলিকান ভোটার গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসনকে সমর্থন দিয়েছেন। সংবাদটি জানিয়েছে এক্সিওস। এছাড়াও ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল। ইরান যুদ্ধের পর ওয়াশিংটন ও জেরুজালেমের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ইসরায়েল আর আগের মতো বিশেষ সুবিধা পাচ্ছে না বলে দেশটিতে ক্রমশ উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে পলিটিকো। আপনাদের সাথে প্রতিবেদনটি শেয়ার করার চেষ্টা করছি। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, ইসরায়েলে প্রায় কোনো বন্ধুই অবশিষ্ট নেই এবং তাদের একমাত্র প্রধান মিত্রকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়। মার্কিন কর্মকর্তারা একে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং মার্কিন নীতির একটি বিস্তৃত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এই মন্তব্যকে চরম অবনতি হিসেবে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র মতে আগামী অক্টোবরে ইসরায়েলের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হোয়াইট হাউসের অন্ধ সমর্থনের উপর ভরসা করতে পারছেন না। এবারে ইরান এবং পাকিস্তানের সংবাদ। আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যিক সমীকরণে কাছাকাছি আসছে ইরান এবং পাকিস্তান। বেলুচিস্তানে চলমান বিদ্রোহী তৎপরতা দমনে উভয় দেশের মধ্যে একটি কঠোর ও নিয়ন্ত্রিত সীমান্ত ব্যবস্থাপনা এখন অপরিহার্য হয়ে উঠেছে। কারণ বেলুচ বিদ্রোহীরা ইরান ও পাকিস্তান উভয় ভূখণ্ডে সক্রিয় থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। বহুল আলোচিত ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইনের কাজ শেষ হলে ইরানের সাউথ পার্স ক্ষেত্র থেকে পাকিস্তানের সরাসরি গ্যাস সরবরাহ শুরু হবে, যা এই সম্পর্ক জোরদারের অন্যতম প্রধান অনুঘটক। আমরা প্রতিবেদনটির একটি ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তান সে দেশের ওপর দিয়ে মধ্য এশিয়ায় যুক্ত হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে। এর বদলে তারা এখন ইরানের দেয়া বিকল্প বাণিজ্যিক রুটের দিকে ঝুঁকে পড়ছে। জন পত্রিকায় প্রকাশিত পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের প্রধান মুহাম্মদ আমির রানার কলামে উঠে এসেছে এসব সমীকরণ। সূত্র স্পুতনিক। দর্শক, অত্যন্ত ভারী সামরিক যান নিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার আবদিন গ্রামের কাছে তারা নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশটির ভূখণ্ডে সরাসরি ঢুকে সামরিক অবস্থান তৈরির এই পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সর্বশেষ ও সুস্পষ্ট লঙ্ঘন, এই সংবাদটি দিয়েছে আনাদুল এজেন্সি। আমরা সেই ইসরায়েলি সেনাবাহিনীর সিরিয়ার ভেতরে ঢুকে পড়ার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন, ভারী সামরিক যান নিয়ে সিরিয়ার দারা প্রদেশে অনুপ্রবেশ করছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এছাড়া দারা প্রদেশে অনুপ্রবেশের সময় এই অনুপ্রবেশ চেষ্টা রুখে দেওয়ার জন্য সিরিয়ার সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। আমরা সেই প্রতিবেদনের একটি ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইসরায়েলি অনুপ্রবেশ রুখে দিতে রাস্তায় বড় বড় পাথর দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সিরিয়ার শিশুরা। দারা প্রদেশের স্থানীয়রা খালি হাতে ইসরায়েলি সেনাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। তবে এখনো সিরিয়ার সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি ব্যতীত অন্য কোনো পদক্ষেপের কথা শোনা যায়নি, সূত্র জার্নালাইজ। এই যখন অবস্থা, তখন চলে যাচ্ছি তুরস্কের সংবাদে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান বলেছেন তুরস্ক হচ্ছে মধ্যপ্রাচ্যের শেষ আশা। গাজা, দামেস্ক ও আলেপ্পোর মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো শহরগুলোর একমাত্র ভরসা এখন তুরস্ক। নিজের রাজনৈতিক দল একে পার্টির প্রোগ্রামে দেয়া এক ভাষণে এই বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। শুধু মধ্যপ্রাচ্যই নয়, মোগাদিসু, খার্তুম, বৈরুত কিংবা ত্রিপোলির মতো সংকটপূর্ণ অঞ্চলগুলোরও ভরসার জায়গা এখন আঙ্কারা। আমরা এরদোয়ানের সেই ভাষণটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কিদের নিজেদের বৃহত্তর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে এরদোয়ান বলেন, নিকোশিয়া, বাকু, সারায়েভো থেকে শুরু করে বাগদাদ ও বসরার মতো ঐতিহাসিক শহরগুলো নিবিড়ভাবে তুরস্ককে পর্যবেক্ষণ করছে। এই সকল শহর এবং দেশের প্রতি তুরস্কের দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এবারে চলে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান প্রসঙ্গে। একটি খবর বের হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে ইরানের তেল খাত। ইরানে ফিরছে $6 বিলিয়ন। সাম্প্রতিক চুক্তির অধীনে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এটিকে ইরানি জনগণের জন্য একটি বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তি শর্ত অনুযায়ী কাতারে আটকে থাকা ইরানের মোট $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ছাড় করা হবে এবং তা খুব শিগগিরই ইরানে ফেরত আসবে। বাকি আটকে থাকা তহবিল পুরোপুরি পুনরুদ্ধারেও পদক্ষেপ নিচ্ছে ইরানের সরকার। এই সংবাদটি জানিয়েছে ক্ল্যাশ রিপোর্ট। এদিকে মিডল ইস্ট স্পেকটেটর জানিয়েছে পরমাণু চুক্তির শর্ত জুড়ে দিয়ে ইরানের তহবিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচির ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি ছাড়া ইরানের আটকে থাকা কোনো তহবিল ছাড় করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। চলমান সংলাপের মাঝে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর শর্তারোপের বিষয়টি সামনে আনা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট স্পেকটেটর। যুক্তরাষ্ট্রের এই আকস্মিক অবস্থান পরিবর্তনকে দুই দেশের মধ্যকার চলমান আলোচনা প্রক্রিয়ার একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর ফলে পূর্ববর্তী সমঝোতা অনুযায়ী ইরানের যে বিপুল অর্থ দেশে ফেরার কথা ছিল তা সম্পূর্ণ আটকে গেল। উল্লেখ্য, আলোচনার এই প্রাথমিক পর্যায়ে পরমাণু সংক্রান্ত কোনো বিষয়ে কথা হবে না বলে উভয় পক্ষের মধ্যে আগেই স্পষ্ট চুক্তি হয়েছিল। ওয়াশিংটন সেই প্রতিশ্রুতির বাইরে গিয়ে নতুন শর্ত জুড়ে দেয় চলমান শান্তি প্রক্রিয়া ভেস্তে যাবার উপক্রম হয়েছে। এদিকে শান্তিকে সহ্য হচ্ছে না ইসরায়েলের। তারা গাজার আল মাওয়াইসি ক্যাম্পে বাস্তুচ্যুত ঘরবাড়ি ভিটেমাটাহীন সাধারণ গাজাবাসী ফিলিস্তিনিদের উপর তাদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এই জায়নিস্ট দেশটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই ন্যাক্কারজনক হামলায় শিশুসহ এখনো পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। আমরা সে হামলার পরবর্তী ভিডিও ফুটেজ এবং সেখানকার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন গাজার আল মাওয়াইসি ক্যাম্পে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালানোর পরের অবস্থা, যে হামলায় এখনো পর্যন্ত শিশুসহ 5 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া সিরিয়ার ভেতরে ইসরায়েলের আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছে ইসরায়েলের একমাত্র বা সর্ববৃহৎ মিত্র দেশ মধ্যপ্রাচ্যের ভেতরে যে দেশটি, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা আজকে একটি বিবৃতি জানিয়েছে, সরকারি বিবৃতিতে, যে সিরিয়ার কুনৈত্রা ও দারা প্রদেশে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের তীব্র নিন্দা জানায় সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক আইন এবং 1974 সালের ডিসএনগেজমেন্ট চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। আমরা আপনাদের সাথে সেই বিবৃতিটির ছবি শেয়ার করছি। হামলা বন্ধ করতে এবং পরিস্থিতি যেন আরো অস্থিতিশীল না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সূত্র আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চারদিক থেকে তীব্র সমালোচনার মুখে একটি ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির কৌশল হিসেবে ১৯১৫ সালে তুরস্কের বিরুদ্ধে সম্প্রতি আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এ ঘটনার কোনো জবাব দেবেন না বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান। আর্মেনীয় গণহত্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণ দেখিয়ে তিনি এই অবস্থান নিয়েছেন। পাশিনিয়ান বলেন, আর্মেনীয় গণহত্যাকে হাতিয়ার বানানোর মতো ইস্যুতে না জড়ানোই আর্মেনিয়া প্রজাতন্ত্রের স্বার্থের অনুকূলে বলে আমরা বিশ্বাস করি। তাই এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আমরা দেখছি না। আমরা নিকল পাশিনিয়ানের সেই ভিডিওটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ককে কোণঠাসা করার একটি কৌশল হিসেবে আর্মেনীয় গণহত্যাকে বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপ, সামনে নিয়ে আসে। তারা বলে ১৯১৫ সালে আর্মেনিয়ার সাধারণ জনগণের উপর অটোমান সাম্রাজ্য গণহত্যা চালিয়েছিল এবং তার জন্য বর্তমান তুরস্ককে জবাবদিহি করতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে। যদিও আর্মেনিয়ান প্রেসিডেন্ট নিকল পাশিনিয়ান নিজে স্বীকার করেছেন যে সেই গণহত্যার ঘটনাটি ছিল বানানো এবং তুরস্ককে চাপে ফেলতে এটি ব্যবহার করা হয়। এই যখন অবস্থা, ঠিক তখন খবর এসেছে বাংলাদেশের সংসদের স্পিকার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন। অর্থাৎ আমাদের জাতীয় সংসদের স্পিকার বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি একজন মুক্তিযোদ্ধাও, তিনি ইরানি সরকারের আমন্ত্রণে ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন। এছাড়াও আরেকটি সংবাদ রয়েছে, চীন এবং ভারত সংক্রান্ত। ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা। খবর বেরিয়েছে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখল করে নিয়েছে বিস্তৃত এলাকা। এই সংবাদটি প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের আদিবাসীদের পক্ষ থেকে। এছাড়াও আমার দেশ পত্রিকায়ও এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে আমার দেশ দাবি করছে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। উদ্বেগে রয়েছে অরুণাচল সীমান্তবাসী। দর্শক, যে ভারতীয়রা সবসময় বাংলাদেশ সীমান্তে তাদের শৌর্যবীর্য প্রদর্শন করে, নিয়মিত পাখির মতো গুলি করে ভারতীয় বিএসএফ বাংলাদেশের সাধারণ মানুষদের হত্যা করে, সে ভারতের ভেতরে এর আগেও ভারতের ভূমি দখল করেছিল চীনের সেনারা। এবার অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। এর প্রতিক্রিয়ায় মুখ বন্ধ করে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। দেখা যাক পরবর্তীতে তারা এই সংক্রান্ত কি বিবৃতি দেন। দর্শক, এই ছিল আজকের মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।